আমি লিটন চন্দ্র মজুমদার এবিসি ল একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত। ভিউয়ার্স, আমরা আমাদের চ্যানেলে আজকে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 নিয়ে আমরা আলোচনা করব। এই আইনটি আলোচনার আগে আমি প্রথমে বলবো, তোমরা এর 10টি অধ্যায় রয়েছে। এই আইনটাকে 3টি খণ্ডে ভাগ করা হয়েছে। তারপরে এর যে ধারাগুলো রয়েছে, এটাকে ক্রমান্বয়ে মুখস্থ রাখার জন্য আমরা কিছু টেকনিক অনুসরণ করব। কারণ তুমি প্রতিদিন এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার সময় তোমার নেই। তাহলে অনেক দিন পর, অর্থাৎ 1 সপ্তাহ পরে যখন তুমি এই সাবজেক্ট নিয়ে আবার বসবে, তাহলে তুমি কিভাবে সেটি মনে রাখবে? তার জন্য আমি বলবো যে টেকনিকটার কথা বলছি। হ্যাঁ, একমাত্র টেকনিকটা তোমাকে অনেকটা ধারণা নিতে সাহায্য করবে। যখন তুমি অনেকটা ভুলে গেছো বলে মনে হয়, সেখান থেকে এই টেকনিক তোমাকে ফিরিয়ে আনবে। তো ভিউয়ার্স, আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর অধ্যায়, খণ্ড এবং ধারাগুলো আমরা পর্যায়ক্রমে মনে রাখার জন্য আমরা কিছু কৌশল অবলম্বন করব। তারই ধারাবাহিকতায় আমি এখন তোমাদেরকে দেখাবো 10টি অধ্যায় কিভাবে তুমি মনে রাখবে এবং সেই আপ টু পরীক্ষা পর্যন্ত কিভাবে তুমি সেটাকে রিভিশনে রাখবে। তো ভিউয়ার্স, আমরা আমাদের কাজ শুরু করি। বন্ধুরা, এখন আমি সেই 10টি অধ্যায় মনে রাখার জন্য যে ক্লুগুলা, সেখানে চলে যাচ্ছি। তোমরা এটাকে সহজে সেট করার কথা ভাবো। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর 10টি অধ্যায় মনে রাখার কৌশল। আমি সূচনাকে সম্পত্তির দখল পুনরুদ্ধার প্রসঙ্গে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন নিয়ে কিছু কথা বললাম। সে বলল, ভাইয়া, আমার অনেক কাজ আছে। আমাকে দলিল সংশোধন করতে হবে, চুক্তি রদ করতে হবে, দলিল বাতিল করতে হবে। আপনি শুধু আমাকে ঘোষণামূলক ডিগ্রি পাইয়ে দিন রিসিভার নিয়োগের মাধ্যমে। আমি বললাম, ঠিক আছে, তুমি 8 দিন বাদে এসো। আমি সাধারণ নিষেধাজ্ঞার পর চিরস্থায়ী নিষেধাজ্ঞা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। ভিউয়ার্স, এই যে কথাগুলো বললাম, তাহলে কথাগুলো কি বললাম? আমি সূচনাকে সম্পত্তির দখল পুনরুদ্ধার প্রসঙ্গে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন নিয়ে কিছু কথা বললাম। সে বলল, ভাইয়া, আমার অনেক কাজ আছে। আমাকে দলিল সংশোধন করতে হবে, চুক্তি রদ করতে হবে, দলিল বাতিল করতে হবে। আপনি শুধু আমাকে ঘোষণামূলক ডিগ্রি পাইয়ে দিন রিসিভার নিয়োগের মাধ্যমে। আমি বললাম, ঠিক আছে, তুমি 8 দিন পরে এসো। আমি সাধারণ নিষেধাজ্ঞার পর চিরস্থায়ী নিষেধাজ্ঞা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। ভিউয়ার্স, এখন এখান থেকে আমরা 3টি খণ্ড এবং 10টি অধ্যায় চিহ্নিত করব। কিভাবে সেটা করব? সূচনা, এটা হলো প্রথম খণ্ডে হলো সূচনা। এখানে কিন্তু কোনো অধ্যায় নেই। এখন দ্বিতীয় খণ্ড শুরু হলো। দ্বিতীয় খণ্ডে
প্রথম অধ্যায় হল সম্পত্তির দখল পুনরুদ্ধার। এখানে পুনরুদ্ধার সম্পর্কে স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি কিভাবে পুনরুদ্ধার হবে তা নিয়ে কথা বলছি। দ্বিতীয় অধ্যায় হলো চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন, অর্থাৎ কোন কোন চুক্তিগুলো করা যাবে, কোন কোন চুক্তিগুলো করা যাবে না সেগুলো। তৃতীয় অধ্যায় হলো দলিল সংশোধন। চতুর্থ অধ্যায় হলো চুক্তি রদ। পঞ্চম অধ্যায় হলো দলিল বাতিল। ষষ্ঠ অধ্যায় হলো ঘোষণামূলক ডিক্রি। সপ্তম অধ্যায় হলো রিসিভার নিয়ম। অষ্টম অধ্যায় হলো 8 দিন বাদে, অর্থাৎ অষ্টম অধ্যায় বাতিল করা হয়েছে, তাহলে অষ্টম অধ্যায় বাতিল। নবম অধ্যায় সাধারণ নিষেধাজ্ঞা এবং দশম অধ্যায় চিরস্থায়ী নিষেধাজ্ঞা। ভিউয়ার্স, এখন 3টি খণ্ড বা পার্ট, সেটাকে আমরা বললাম। সূচনা হলো প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড হলো প্রথম অধ্যায় থেকে শুরু করে অষ্টম অধ্যায় পর্যন্ত। এটা হলো দ্বিতীয় খণ্ড এবং নবম ও দশম অধ্যায় হলো তৃতীয় খণ্ড, অর্থাৎ তৃতীয় খণ্ডে বলা হয়েছে নিষেধাজ্ঞা। তাহলে ভিউয়ার্স, এক্ষেত্রে আমরা দেখতে পেলাম আমাদের 10টি অধ্যায় আমাদের প্রথমে মনে রাখতে হবে। এটা হলো আমার প্রথম কাজ। আমি যদি 10টি অধ্যায় মনে রাখি, তাহলে এটাকে 3টি খণ্ডে ভাগ করে আমি সেটা আয়ত্ত করার চেষ্টা করব। তাহলে আমার 3টি খণ্ড আয়ত্ত হয়ে গেল, আমার 10টি অধ্যায় আয়ত্ত হয়ে গেল। এখন প্রথম খণ্ডে যে সূচনার ভিতরে কতগুলো ধারা আছে সেগুলো নিয়ে আমরা বলবো। দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এভাবে পর্যায়ক্রমে কোথায় কতগুলো ধারা রয়েছে সেগুলো নিয়ে আমরা অন্যদিনে আলোচনা করব। এখন আমরা আলোচনা করব টোটাল ধারাগুলো নিয়ে, অর্থাৎ 10টি অধ্যায়ে মোট কতগুলো ধারা রয়েছে এবং কোন অধ্যায়ে কতগুলো ধারা রয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের পরবর্তী ভিডিও হবে এই ধারাগুলো কিভাবে মনে রাখা যায় তা নিয়ে আমরা টেকনিক সহ তোমাদের সামনে উপস্থিত হব। ভিউয়ার্স, যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে আমরা নিত্য নতুন আপডেট নিয়ে আসতে পারি তোমাদের অনুপ্রেরণায়। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দেবে, যাতে আমার তৈরি করা প্রত্যেকটি আপডেট প্রথমেই তোমার কাছে চলে যায়। তো ভিউয়ার্স, আমি বলবো আমরা প্রথমেই যে প্রত্যেকটি অধ্যায় নিয়ে আলোচনা করব, সে অধ্যায় আলোচনা শেষ হওয়ার সাথে সাথে সেই দিনই আমরা কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব ওই অধ্যায়ের উপর। তাহলে তোমাদের কাছে জিনিসটা সহজ হয়ে যাবে এবং তোমরা অনেকটা ফ্রি বোধ করবে। তারপরে যখন সম্পূর্ণ অধ্যায় শেষ হয়ে যাবে, টোটাল অধ্যায় শেষ হওয়ার পরে আমরা তার উপর বেশ কয়েকটি ছোটখাটো এমসিকিউ তৈরি করব, অর্থাৎ পুরোটা অধ্যায়ের উপর আমরা এমসিকিউ তৈরি করব। তারপর আমরা দ্বিতীয় কোনো আইন নিয়ে আলোচনা করব। এখন আমাদের আলোচনার বিষয় হলো সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। তো ভিউয়ার্স, এখন আমরা আমাদের অধ্যায়গুলো এবং সাথে কি ধারা রয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। ভিউয়ার্স, সুনির্দিষ্ট প্রতীকের আইন থেকে 10টি এমসিকিউ প্রশ্ন হবে। এখানে যদি আমরা প্রাথমিক আলোচনা করতে যাই তাহলে বলবো
এই আইনের নাম হলো সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877, অর্থাৎ ইংলিশে বললে আমরা বলবো দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877। ইহা কি ধরনের আইন? এটি মূল আইন বা প্রতিকার বা তত্ত্বগত আইন, বা ইংলিশে বললে আমরা বলবো সাবস্টেন্টিভ ল। তবে প্রশ্নে যদি মূল আইন না থাকে, পদ্ধতিগত আইন বা বিধিবদ্ধ আইন থাকলেও আমরা সেটা দেব। এটা কত নম্বর আইন? এটি 1 নম্বর আইন। ইহার প্রকাশকাল কত? 7 ফেব্রুয়ারি 1877। আইনটি বলবৎ বা কার্যকর হয় কত তারিখে? 1 মে 1877। ইহার প্রস্তাবনা কয়টি? প্রস্তাবনা 1টি। পার্ট কয়টি? 3টি। তবে এখানে প্রথম খণ্ডে 1 থেকে 7টি ধারা রয়েছে, যেটা প্রতিকার বিষয়ক নয়। দ্বিতীয় খণ্ডে 8ম ধারা থেকে 44 ধারা পর্যন্ত, যেটা প্রতিকারমূলক। তৃতীয় খণ্ডে 45 ধারা থেকে 57 ধারা পর্যন্ত, যেটা প্রতিরোধমূলক। ইহার অধ্যায় সংখ্যা কত? অধ্যায় সংখ্যা 10টি। ইহার ধারার সংখ্যা কত? ধারার সংখ্যা 57টি। প্রতিকার বিষয়ক 9 60টি, প্রতিকারমূলক 37টি, প্রতিরোধমূলক 13টি। ইহা সংশোধন করা হয় কত সালে? ইহা সংশোধন করা হয় 2004 সালের 1 মে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21-এর ক, 21-এর ক এর ক, 21-এর ক এর খ আইনে সংযোজন করা হয়, যা 1 জুলাই 2005 হতে কার্যকর হয়। সর্বশেষ সংশোধন হয় কবে? সুনির্দিষ্ট প্রতিকার আইন সর্বশেষ সংশোধন হয় কবে? সুনির্দিষ্ট প্রতিকার আইন সর্বশেষ সংশোধন হয় 2004 সালে। আইনটির খসড়া প্রণয়ন হয় কবে? আইনটির খসড়া প্রণয়ন করেন কে? আইনটির খসড়া প্রণয়ন করেন ডক্টর হুইটলে স্টকস দ্য নিউ ইয়র্ক সিভিল কোড 1862 এর আদলে বা অনুকরণে 1877 সালে সুনির্দিষ্ট প্রতিকার আইনটির খসড়া প্রণয়ন করে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের সব মোকদ্দমা প্রতিকার কার্যকর হয় কোন আইন দ্বারা? দেওয়ানি কার্যবিধি 1908 অনুযায়ী। সুনির্দিষ্ট প্রতিকার আইন এর সংজ্ঞাগুলো কোন আইনের সাথে মিল রেখে পড়তে হবে? চুক্তি আইন 1872, অর্থাৎ কন্ট্রাক্ট ল 1872। ভিউয়ার্স, এই হলো স্বাভাবিক আলোচনা। এখান থেকে 1 থেকে 2টি প্রশ্ন তুমি পেয়ে যেতে পারো। এতক্ষণ যা আলোচনা করলাম, এখান থেকে 1 থেকে 2টি প্রশ্ন পেয়ে যেতে পারো তোমার যে 10টি প্রশ্ন থাকবে তার মধ্য থেকে। এখন আমরা প্রথম খণ্ড, অর্থাৎ সূচনামূলক যে খণ্ড, যেখানে ধারা 1 থেকে 7 পর্যন্ত রয়েছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। ধারা 1, সংক্ষিপ্ত শিরোনাম, প্রয়োগের সীমানা ও বলবতের তারিখ। অর্থাৎ এখানে আলোচনা করা হয় আইনটির একটা শিরোনাম থাকবে, এটা কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা হবে, কোন কোন অংশে প্রয়োগ করা হবে, এর সীমানা কত, অর্থাৎ কতটুকু সীমা নিয়ে এটি কার্যকর করা হবে, বলবতের তারিখ, কবে থেকে এটি বলবৎ, এই নিয়ে এখানে আলোচনা করা হয়। ধারা 2, বাতিল, অর্থাৎ এটি বাতিল করা হয়েছে। ধারা 3, ব্যাখ্যা, অনুচ্ছেদ বা সংজ্ঞাসমূহ। এক্ষেত্রে 3টি সংজ্ঞার কথা আমি বলবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ: জিম্মা, জিম্মাদার, বাধ্যবাধকতা। ধারা 4, সংরক্ষণ বা রক্ষামূলক ব্যবস্থা বা ব্যতিক্রম বা সেভিংস, অর্থাৎ এক্ষেত্রে তুমি ব্যতিক্রম বলতে পারো। ধারা 5, সুনির্দিষ্ট প্রতিকার যেইভাবে প্রদান করা হয়। তোমাকে বলে রাখি 5 ভাবে প্রদান করা হয়। কিভাবে সেটা আমরা পরবর্তীতে জানব। নিরোধমূলক প্রতিকারের সংজ্ঞা,
এটি ধারা 6 রয়েছে। 7 নম্বরে রয়েছে দণ্ড, শাস্তি, জরিমানা, সম্পত্তি বাজেয়াপ্ত এর কোনো বিধান সুনির্দিষ্ট প্রতিকার আইনে নেই, অর্থাৎ 7 ধারায় এটা বলা হয়েছে। এখন এটি হলো প্রথম খণ্ড। দ্বিতীয় খণ্ড সুনির্দিষ্ট প্রতিকারমূলক। এক্ষেত্রে অধ্যায় রয়েছে, প্রথম অধ্যায় আর ধারা হবে 8ম থেকে 44 পর্যন্ত। মনে রাখবে সূচনামূলকে ধারা হলো 1 থেকে 7 এবং সেখানে কোনো অধ্যায় নেই। তবে প্রথম অধ্যায় দ্বিতীয় খণ্ডে রয়েছে এবং এই প্রথম অধ্যায় হলো সম্পত্তির দখল পুনরুদ্ধার, অর্থাৎ এটিকে আমরা ইংরেজিতে বলবো অফ রিকভারিং পসেশন অফ প্রপার্টি। এক্ষেত্রে ধারা 8 থেকে 11 এখানে সম্পত্তি দখল পুনরুদ্ধার নিয়ে বলা হবে স্থাবর সম্পত্তি সম্পর্কে এবং অস্থাবর সম্পত্তি সম্পর্কে। বন্ধুরা, স্থাবর সম্পত্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে ধারা 8 এবং 9। অস্থাবর সম্পত্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে ধারা 10 এবং 11-তে। অর্থাৎ 8 নম্বর ধারায় রয়েছে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, 9 নম্বর ধারায় রয়েছে স্থাবর সম্পত্তি দখলচ্যুত ব্যক্তি কর্তৃক মোকদ্দমা। 9 নম্বর ধারার পরে 10 নম্বর ধারা যেটা অস্থাবর সম্পত্তি সম্পর্কে, সেখানে রয়েছে সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। ধারা 11-তে রয়েছে আশু দখলের অধিকারী ব্যক্তির নিকট সেটা অর্পণ। এই হলো প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। ইংরেজিতে বললে আমরা বলবো অব দ্য স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টস। ধারা হলো 12 থেকে 30 পর্যন্ত। তাহলে ভিউয়ার্স, এক্ষেত্রে তুমি মনে করো সূচনাতে রয়েছে ধারা 1 থেকে 7 আর প্রথম অধ্যায় যেটা সম্পত্তি দখল পুনরুদ্ধার, এটা এখানে রয়েছে ধারা 8 থেকে 11। তার ভিতরে 8 এবং 9 হলো স্থাবর সম্পত্তি এবং 10 এবং 11 হলো অস্থাবর সম্পত্তি। এখন দ্বিতীয় অধ্যায় যেটা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন প্রসঙ্গে, এখানে ধারা 12 থেকে 30 নিয়ে আলোচনা করা হয়েছে। ধারা 12 থেকে 30 পর্যন্ত। এক্ষেত্রে বলা হয়েছে এটাকে যদি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনকে তুমি যদি ছোট ছোট ভাগ করো, তাহলে তুমি দেখবে এখানে আমরা প্রথমেই বলতে পারি যে চুক্তির সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যেতে পারে, অর্থাৎ যে চুক্তিগুলো সুনির্দিষ্টভাবে করা যায় সেগুলো। তাহলে এক্ষেত্রে তোমার ধারা হলো 12 থেকে 20। আসলে 12 থেকে 20 এটাকে চুক্তি প্রবলের ধারাও বলা হয়। দ্বিতীয়তে আমি বলবো যে চুক্তিসমূহ সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না, এখানে হলো ধারা 21। তারপরে আমরা বলবো আদালতের বিবেচনামূলক ক্ষমতা, ধারা 22। তারপরে বলবো যাহাদের বেলায় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায়, ধারা 23। যাহাদের বেলায় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না, মনে রাখবে 4 শ্রেণীর লোকের ক্ষেত্রে বাস্তবায়ন করা যায় না, সেটা আমরা পরে বলবো, ধারা 24 এবং 25। তারপরে বলবো পরিবর্তন ব্যতীত যাহাদের বেলায় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না, ধারা 26। তারপরে বলবো যাহাদের বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায়, ধারা 27। তারপরে আমরা বলবো যাহাদের বেলায় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না, ধারা 28। তারপরে বলবো সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা খারিজ করিবার ফলাফল, অর্থাৎ ধারা 29-এ বলা হয়েছে চুক্তি প্রবলের মামলা খারিজ হলে ক্ষতিপূরণের মামলা করা যায় না। তারপরে আমরা বলবো বন্দোবস্ত সম্পাদন করিবার রায় এবং নির্দেশাবলী, ধারা 30। ভিউয়ার্স,
এক্ষেত্রে আমাদের দ্বিতীয় যে অধ্যায়ের কথা বললাম, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন, এক্ষেত্রে ধারা 12তে বলছে যেই ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন বলবৎযোগ্য, অর্থাৎ এটা হলো 4 ক্ষেত্রে বলবৎযোগ্য। কি সেটা আমরা পরবর্তী ধারা ব্যাখ্যার সময় আমরা সেটা বলবো, অর্থাৎ আমরা পরবর্তী ভিডিওতে বলবো। ধারা 13তে বলছে যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয়েছে। ধারা 14তে বলছে যেখানে চুক্তির অসম্পাদিত অংশ ছোট, অসম্পাদিত অংশ ছোট অর্থাৎ বেশিরভাগই সম্পাদন করা হয়ে গেছে, সেই ক্ষেত্রে চুক্তির অংশ বিশেষভাবে অর্থাৎ সুনির্দিষ্টভাবে সম্পাদনযোগ্য। ধারা 15তে বলছে যেখানে চুক্তির অসম্পাদিত অংশ বড় অর্থাৎ অল্প পরিমাণ সম্পাদন করা হয়েছে। ধারা 16তে বলছে চুক্তির স্বতন্ত্র অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদন। ধারা 17 অন্যান্য ক্ষেত্রে চুক্তির অংশবিশেষ সুনির্দিষ্টভাবে সম্পাদনে প্রতিবন্ধকতা বা বাধা। ধারা 19 বলছে ত্রুটিপূর্ণ শর্তের ক্ষেত্রে বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার বা ভাড়াটিয়ার অধিকার। ধারা 19 বলছে কতিপয় বিশেষ ক্ষেত্রে ক্ষতিপূরণ প্রদানের ক্ষমতা। ধারা 20 বলছে ক্ষতিপূরণের সম্পত্তি চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়নে বাধা নয়। ধারা 21 বলছে যে যে ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করা সম্ভব নয়, অর্থাৎ 8টি ক্ষেত্রে। কতটি ক্ষেত্রে সম্ভব? 4টি ক্ষেত্রে। কয়টি ক্ষেত্রে সম্ভব নয়? 8টি ক্ষেত্রে সম্ভব নয়। সেটা 21 কতে বলছে অরেজিস্ট্রিকৃত বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাইবে না। 21 কয়ের কতে বলছে চুক্তিটি লিখিত ও রেজিস্ট্রেশন আইন 1908 দ্বারা রেজিস্ট্রিকৃত না হইলে বা হস্তান্তর গ্রহীতা সম্পত্তি বা উহার অংশবিশেষের দখল গ্রহণ না করিলে। 21 কয়ের খতে বলছে চুক্তির বিনিময় মূল্যর অবশিষ্ট টাকা চুক্তি সম্পাদনের মোকদ্দমা দায়েরের সময় আদালতে জমা প্রদান না করলে তাহলে কি হবে? চুক্তি কার্যকর করা হবে না। ধারা 22 বলছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনে ডিক্রি প্রদান সম্পর্কে আদালতের বিবেচনামূলক ক্ষমতা। ধারা 23 বলছে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করার জন্য কে বা কাহারা মামলা করতে পারে। ধারা 24 চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করার জন্য কে বা কাহারা মামলা করতে পারবে না। 4 শ্রেণীর ব্যক্তি সেটা করতে পারবে না, সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো যখন ধারা ব্যাখ্যা করব। ধারা 25 সত্য নাই এমন ব্যক্তি বা অনুমতিক্রমে পত্তনদাতা কর্তৃক সম্পত্তি বিক্রয়ের চুক্তি। ধারা 26 পরিবর্তন ছাড়া যে চুক্তি কার্যকর করা যায় না। ধারা 27 যে সকল ব্যক্তির বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করা যায়। 27 ক অরেজিস্ট্রিকৃত স্থাবর সম্পত্তি ভাড়ার চুক্তি যে ক্ষেত্রে কার্যকর করা যায়। ধারা 28 চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করার জন্য যে সকল ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যাবে না। ধারা 29 চুক্তি প্রবলের মামলা খারিজ হলে ক্ষতিপূরণের মামলা করা যায় না। ধারা 30 বন্দোবস্ত সম্পাদন করবার জন্য রায় ও উইল প্রদত্ত নির্দেশাবলীর ক্ষেত্রে। ভিউয়ার্স, এটা হলো আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ। এখন তৃতীয় অধ্যায় হলো দলিল সংশোধন। এখানে ধারা হলো 31 থেকে 34, অর্থাৎ 31, 32, 33, 34 4টি ধারা। এখানে 4টি ধারা হলো 31 দলিল যখন সংশোধন করা যাইতে পারে, 32 পক্ষসমূহের উদ্দেশ্য সম্পর্কে অনুমান, 33 দলিল সংশোধনের মূলনীতিসমূহ, 34 সংশোধিত চুক্তি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন। এই হলো তৃতীয় অধ্যায়। এখন চতুর্থ অধ্যায়ের কথা বলবো চুক্তির রদ প্রসঙ্গে। এখানে হলো 35 থেকে 38, অর্থাৎ 35, 36, 37, 38 4টি ধারা। এখানে 35 বলছে
বিচারপূর্বক যখন চুক্তি রদ করা যায়। 36 বলছে ভুলের জন্য রদ, অর্থাৎ শুধু ভুলের জন্য লিখিত চুক্তি বাতিল হয় না। 37 বলছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলায় বিকল্প হিসাবে রদ প্রার্থনা। 38 বলছে চুক্তি রদের ক্ষেত্রে ক্ষতিপূরণের নির্দেশ। পঞ্চম অধ্যায় দলিল বাতিল প্রসঙ্গে। এখানে অধ্যায় হলো 39 থেকে 41, অর্থাৎ 39, 40, 41 তিনটি ধারা। ধারা 39 যখন দলিল বাতিলের আদেশ প্রদান করা যাইতে পারে। 40 যে দলিল সমূহ আংশিক বাতিল বা বিলুপ্ত করা যাইতে পারে। ধারা 41 যে পক্ষের জন্য দলিল বাতিল করা হইয়াছে সেই পক্ষের নিকট হইতে ক্ষতিপূরণ আদায়। এই নিয়ে পঞ্চম অধ্যায় শেষ। ষষ্ঠ অধ্যায় নিয়ে এখন আমরা বলবো ঘোষণামূলক ডিক্রি। এটাকে আমরা যদি ইংরেজিতে বলতে চাই অফ ডিক্লারেটরি ডিক্রিজ। এখানে ধারা হলো 42 এবং 43, অর্থাৎ দুটি। 42 হলো পদমর্যাদা কিংবা সত্য অধিকার সম্পর্কে ঘোষণা, এক্ষেত্রে দুটি ক্ষেত্রে করা যায়। 43 বলছে ঘোষণার ফলাফল। ষষ্ঠ অধ্যায় শেষ। সপ্তম অধ্যায় রিসিভার নিয়োগ, অর্থাৎ অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার্স। ধারা 44 এখানে শুধু একটি ধারা, রিসিভার নিয়োগ। রিসিভার নিয়োগ আদালতের ইচ্ছাধীন ক্ষমতা, একথা ধারা 44 বলা হয়েছে। অষ্টম অধ্যায় এখানে ধারা হলো 45 থেকে 51, অর্থাৎ 45, 46, 47, 48, 49, 50, 51, 60টি ধারা। ভিউয়ার্স, এখানে এই 60টি ধারা বাতিল করা হয়েছে, অর্থাৎ এটা 45 থেকে 51 ধারা বাতিল করা হয়েছে 1973 সালের 8 নং আইন দ্বারা। 8 নং আইন দ্বারা। এখন আমরা দ্বিতীয় খণ্ড শেষ হয়ে গেল, এখন আমরা তৃতীয় খণ্ডে প্রবেশ করলাম। তৃতীয় খণ্ডে আমাদের অধ্যায় রয়েছে দুইটি, সেটা হলো নবম এবং দশম। নবম অধ্যায় নিরোধক প্রতিকার প্রসঙ্গে, অথবা এটাকে ইংরেজিতে বললে আমরা বলবো অফ প্রিভেন্টিভ রিলিফ। এখানে ধারা রয়েছে 52 থেকে 57। 52 থেকে 57। তার ভিতরে নবম অধ্যায়ে আমরা বলবো সাধারণ নিষেধাজ্ঞা প্রসঙ্গে, অর্থাৎ অফ ইনজাংশন জেনারেলি। সাধারণ নিষেধাজ্ঞায় 52 এবং 53 ধারা। 52তে বলেছে নিরোধক প্রতিকার যেভাবে মঞ্জুর করা হয়। 53তে বলেছে অস্থায়ী ও স্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা। অস্থায়ী ও স্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা। এখন দশম অধ্যায়, অর্থাৎ সর্বশেষ অধ্যায়, এখানে চিরস্থায়ী নিষেধাজ্ঞা, অর্থাৎ দ্য পারপিচুয়াল ইনজাংশন। এখানে ধারা রয়েছে 54 থেকে 57। ধারা রয়েছে 54 থেকে 57, অর্থাৎ ধারা 54তে বলেছে চিরস্থায়ী নিষেধাজ্ঞা কখন মঞ্জুর করা যায়। চিরস্থায়ী নিষেধাজ্ঞা কখন মঞ্জুর করা যায়, অর্থাৎ 5টি ক্ষেত্রে মঞ্জুর করা যায়। 55তে বলেছে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। 56তে বলেছে নিষেধাজ্ঞা যখন দিতে অস্বীকার বা প্রত্যাখ্যান করা হয়। কয়টি ক্ষেত্রে? 11টি ক্ষেত্রে প্রত্যাখ্যান করা হয়। সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। 57 ধারায় বলেছে নেতিবাচক চুক্তি পালন সংক্রান্ত নিষেধাজ্ঞা। নেতিবাচক চুক্তি পালন সংক্রান্ত নিষেধাজ্ঞা। ভিউয়ার্স, এই ছিল 57টি ধারা। আমি তোমাদেরকে বলবো আমার এই 57টি ধারা তোমরা মুখস্থ করার চেষ্টা করো। আমরা আমাদের পরবর্তী ভিডিও আপলোড করব শীঘ্রই। পরবর্তী ভিডিওতে আমরা এটাকে 2 অথবা 3 ভাগে ভাগ করে আমরা ধারার ব্যাখ্যাগুলো পড়ব, বিশ্লেষণ পড়ব এবং সাথে সাথে আমরা এমসিকিউ সেটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে ওভারঅল তোমরা রিটেনের জন্য প্রস্তুতি নিতে পারবে। তো ভিউয়ার্স, ভালো থাকো,
অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে এবং তোমার কমেন্টস লিখে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।